আসসালামু আলাইকুম। কেমন আছো মামুনিরা? তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না, বলো। যেহেতু কর্তৃপক্ষের আমাদের এরকম করে নিয়ম মেনে চলার কাজ আমরা চেষ্টা করছি অনলাইনে ক্লাস দেওয়া, সেটাই। যা হোক, আমি মানসুরা খাতুন, বাংলা প্রভাষক, মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমরা অনেকের পরিচয় জানো, তারপরেও তোমাদের শুধু মনে করার জন্যই ক্লাসগুলো নিই আমরা। এখন বাংলা ফার্স্ট পেপার ক্লাসের জন্য হচ্ছে এসএসসি। তোমরা যারা পরীক্ষার্থী, হ্যাঁ, আগামীবার পরীক্ষা না হলেও অ্যাসাইনমেন্ট বা মাধ্যম আকারে তোমাদেরকে রেজাল্ট দেওয়া যাবে। সেজন্য তোমরা যদি ক্লাসটা ফলো করো তাহলে হয়। তোমরা প্রথমপত্র দেখো, রানার ক্লাস একটি এতে একটা বিষয় দিয়েছি উল্লেখ করে, যে দেখো বাংলা ফার্স্ট পেপার প্রথমপত্র। এই জন্য আমরা জানি যে কবিতা অথবা গল্প বা প্রবন্ধ এমন কোনো কিছু থাকে, তার মধ্যে থেকেই আমরা বেরিয়ে আসি, তাই না? তাহলে রানার আগে পড়ানো হয়েছিল, তারপরেও নতুন যেহেতু একেবারে ফেব্রুয়ারি ফার্স্টের দিকের জন্য আমরা সিলেবাস ফলো করছি। দেখো বলছি কি, আমরা প্রথম বলছি রানার, তাই না? আমাদের আগে পড়া আছে। তারপরে দেখো আমরা যে কবি সুকান্ত ভট্টাচার্য, যার কাছ থেকে আমরা পেয়েছি, হ্যাঁ, তাহলে দেখি সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পশ্চিমবঙ্গ গোপালগঞ্জের কোটালীপাড়ায়। কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তিনি 30শে শ্রাবণ 1333 কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আর তিনি তখন কলকাতায় জন্ম হয়েছিল, কিন্তু তার পৈতৃক যে নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়, সেটা আমরা জানি অনেকেই। তারপরেও দেখা যাচ্ছে এরপর দেখি যে পিতার নাম নিবারণ চক্রবর্তী এবং ভট্টাচার্য সুনীতি দেবী, তার মায়ের নাম, হ্যাঁ, সুনীতি দেবী। তাহলে দেখি যে তিনি অল্প বয়সে তিনি কবিতার যুদ্ধে, অর্থাৎ কবিতা লিখতে খুব পছন্দ করত। এজন্য দ্বিতীয় মহাযুদ্ধ, তৃতীয় যে মহাবিশ্বযুদ্ধ হলো, তখন তার মাথায় অনেক কিছু সামাজিকভাবে অবস্থা, তখন চিন্তা করলো যে দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী তাণ্ডব ধ্বংস স্পর্শ করে, বৈষম্যের বিরুদ্ধে অনাচার ও কাব্যের কিছু চলে আসলো। এজন্য যে কাব্য তৈরি হলো ছাড়পত্র, ঘুরলেন, পূর্ববাস, অভিযান, হরতাল। আমরা জানি যে তিনি চিন্তা ভাবনা করেছেন, কিন্তু কিছুটা সময় পেয়েছেন। মাত্র 21 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন একটি বড় ব্যাধি আক্রান্ত হয়ে। এজন্য আমরা দেখি যে তাহলে যে মাত্র 21 বছর বয়সে আমাদের সুকান্ত ভট্টাচার্য মারা গেলেন, তাই না? তারপরেও রানার যে গুরুত্বপূর্ণ একটি পজিশন, অর্থাৎ যার বিষয়ভিত্তিক আলোচনা, যে একটি দায়িত্ববোধ, অর্থাৎ যার উপরে আমাদের সুখ দুঃখ, অর্থাৎ রানার বলতে বোঝায় যেটা, রানার মানে হচ্ছে কেউ একটি ডাক হর করা, যে সুখ দুঃখের সমস্ত জানা অজানা সব কিছু নিয়ে চেষ্টা করে তার সমস্যা সমাধান করার জন্য কীভাবে পৌঁছানো যায়। হ্যাঁ, তাহলে যদি এরকম হয়, এবার দেখি যে নতুন খবর আনার ডাক হর করার ব্যাগে মানুষের সুখ দুঃখের অজানা সংবাদ থাকে। সেই সংবাদ থেকেই মানুষ সুখ বা মানুষের মৃত্যু, যন্ত্রণা, অনেক কিছুর সংবাদ এভাবে তার দায়িত্বে চলে আসে। এজন্য তিনি দুর্বার, যাকে নিবারণ করা যায় না, যদি অন্ধকার হতো, যখন প্রথম দিকে ডাক পিওনরা ছিল, অর্থাৎ ডাক হর করার বলতে রানারকে বোঝায়, তাহলে সেই রানার তার ব্যাগ কাঁধে নিয়ে রাতের অন্ধকারে অথবা দুর্বার অবস্থায় রাস্তায়, তারপরেও তিনি একটি ডাক, অর্থাৎ একটি হারিকেন অথবা একটি ল্যাম্প নিয়ে অথবা লন্ঠন নিয়ে তখন তিনি দৌড়াতে থাকতেন। এই জন্য তার মধ্যে অনেক বেশি দায়িত্ববোধ ছিল। সেই দায়িত্ববোধ থেকেই তিনি বারবার মানুষের কাছে সংবাদ পৌঁছা দেওয়ার জন্যই তিনি চলে যেতেন। তাহলে আমরা দেখি যে মূল কবিতাটি পড়ে একটু একটু করে যদি আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখি, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলছে রানার। এই যে রানারের কথা বলছি, আমরা একটু আগেই বুঝলাম যে হ্যাঁ, রানার মানে হচ্ছে অবশ্যই ডাক হর করার যে দায়িত্ব, সে দায়িত্বর ব্যাগ তো তার হাতেই আছে। তাহলে দেখো, রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলছে চিঠি আর সংবাদে। আগে সাধারণত
চাকার যে গাড়ি, এই গাড়িগুলো ছিল না, প্রায় হেঁটে হেঁটে চলতে হতো, অথবা না নদীর পথ দিয়ে চলতে হতো। এই কারণে বলা হচ্ছে যে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিহার সংবাদে। অর্থাৎ একজন আরেকজনের কাছে যে দুঃসংবাদ বা সুসংবাদ, দুঃখের সংবাদ বা আনন্দের সংবাদ, এই সংবাদগুলো কিভাবে পৌঁছানো যায় সেই চেষ্টাই রানার করে চলেছে। আরো জোরে এই রানার দুর্বার দুর্জয় আর তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। অর্থাৎ তার মধ্যে অনেক বেশি মস্তিষ্ক স্বচ্ছভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকে, সেজন্য সে ঘুমের দিকে তাকায় না, তখন আকাশের দিকে তাকায় দেয়। আকাশ যদি লাল হয় তাহলে সূর্যোদয়, অর্থাৎ ভোরের যে সূর্য, সে সূর্যটার দিকেও তিনি তাকান এবং বারবার তিনি তার দায়িত্ব পালন করে যান। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আরো পথ বুঝি হয় লাল ওই পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, বাবুই রানা এখন রাতের কালো। অর্থাৎ রাতের আধারেও তারা তাদের কাজ পরিচালনা করার চেষ্টা সে করে যায়। তাহলে দেখো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি বিচে গেছে থেমে। জীবনের সব রাত্রিকে ওরা কিনছে অল্প দামে। অনেক টাকা বেতন অনেক কম ছিল, এজন্য রানারদের বসে এত অল্প পরিশ্রম পেত, তারপরেও সে দায়িত্ববোধ থেকে আগায় তার দায়িত্ব পালন করে চলেছে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া, একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানা এ বোঝা টানার দিন কবে শেষ হবে? তার অপেক্ষায় অনেক লোক থাকে, সেজন্য বারবার তাকে আশা করে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। অর্থাৎ যদি কেউ টাকাও পাঠায়, তারপরেও সে অনেক দায়িত্ববোধ থেকে বেরিয়ে আসে, যার টাকা ঠিক তার কাছে তেমন করেই পৌঁছে দেয়। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে তো পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাত্রির খামে। দরজে তার চোখ কাঁপে মিটি। তাই বলছি, অপেক্ষা করে যে পিয়ন কখন চিঠি নিয়ে আসবে, বা ডাক হরকরা কখন, রানার কখন চিঠি নিয়ে আসবে, আমরা কখন চিঠি পাবো আর কখন চিঠি পাঠাবো। কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শ কবে কেটে যাবে এই দুঃখের কাল। এই যে আমরা এখন বাতাসকে অনেক বেশি অগ্রিম হয়ে, অর্থাৎ বিজ্ঞান আকাশের ছুঁয়ে আমাদেরকে যোগাযোগের সুন্দর একটি বাতাসের বেগে অবস্থা তৈরি করে দিয়েছে। আমরা জানি মোবাইল আমাদের 1 সেকেন্ডের মধ্যে আমরা আরেকটা সংবাদ আরেক জায়গায় পৌঁছে দিতে পারি। এখন বলছি, আগেকার পরিবেশ কেমন ছিল আর এখনকার পরিবেশটা পৃথিবী অন্যরকম পাল্টে গিয়েছে। তাহলে দেখো, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। গ্রামের রানা, সময় হয়েছে নতুন খবর আনা, শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পেছনে ফেলে। পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই, দেরি নেই আর। ছুটে চলো আরও বেগে দুর্দম হে রানার। বারবার কবি বলছেন যে রানারের মতো আমাদের প্রত্যেকের মধ্যে যেন দায়িত্ববোধ জাগ্রত হয়, তাহলে আমরা প্রত্যেকটি দায়িত্ব পালন করার জন্য সঠিকভাবে কাজ করতে পারবো। তাহলে দেখি যে আমরা মূল বই থেকে পড়ছি কোনটা, যেটা সূর্যের ধরত হয়েছে হরিণের মতো যার দুর্নীতি দায়িত্ব, ধরত হয়েছে একটি প্রতীক লাল আলো, এটা সূর্যের মতো আলোর মতো আধারকে অতিক্রম করে না করা। অর্থাৎ আমরা যেন আধারকে অতিক্রম করে একটি সূর্যের আলো সুন্দর একটি আশাগত অবস্থায় পৌঁছাতে পারি, সেরকম একটি প্রতীক হিসেবে রানারকে দেখিয়েছেন কবি। ওকে, তোমরা ভালো থাকো, ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।